গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। ভোরে নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ও শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন বলেন, ভোরে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আশেপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এর আগে নগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর জানান কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঠেকানোর পাশাপাশি সরকার বিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, অগ্নিসংযোগ প্রতিরোধ ও সকল প্রকারের নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গতকাল সকাল থেকে বরিশাল মহানগরীর প্রায় 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা সহ সন্দেহজনক ব্যক্তি ও পরিবহনের তল্লাশি চালানো হয়। পাশাপাশি 13ই নভেম্বরকে কেন্দ্র করে বরিশালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে সন্ধ্যা থেকে বরিশালের 4টি থানা এলাকায় পুলিশের মহড়া জোরদার করা হয়। মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত এক সপ্তাহে কালকিনি পৌরসভা ও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে 13ই নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করা অপরাধে 5 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা টিটু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাত বোমা, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল রাজ ইসলাম, রাকিব ও জিয়াউর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই গ্রামের ওমান প্রবাসী টিটু সর্দারের বাড়ির নির্জন টিনের বসতঘরের ভিতর থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, ককটেল বোমা তৈরি সরঞ্জাম সহ 3 যুবককে আটক করে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরাফ হোসেন এই বিষয়ে বিস্তারিত জানান। আসলে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এই মানববন্ধন করে। জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচের আয়োজন এবং সাভার মেডিকেল টিমের সহযোগিতায় মানববন্ধন অংশ নেয়া জুলাই শহীদ পরিবারের সদস্য সহ জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর থানায় দায়েরকৃত হত্যা এবং হত্যা চেষ্টা মামলার অনেক আসামি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে না। এজন্য তারা ক্ষোভ প্রকাশ করে সকল হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানান। এই সময় মানববন্ধনে অংশ নেয়া জুলাই শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানান তারা। নিহত হয়, তাকে মেডিকেলে অবস্থায় নিয়ে যাওয়ার পর চিকিৎসক ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। আমার ভাই গুলাগুলির মধ্যে দৌড়াদৌড়ি করে কথা বলেছে। আমি বলেছিলাম, ভাই তুই সরে যা। আমার ভাই বলছে ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু ও গুলির মুখ থেকেও সরে যায় নাই। জীবন বাজি রেখে আমার ভাই দেশকে স্বাধীন করছে। দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা সেই প্রত্যাশিত স্বাধীনতা কি পেয়েছি? আমরা সেই আমার ভাইয়ের যে উদ্দেশ্যে আমার ভাই জীবন উৎসর্গ করেছে সেই উদ্দেশ্য কি সফল হয়েছে? হয়নি। গাজীপুর 6 আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। সকাল 9:30টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর 6 আসনের গেজেট বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে। পরে তা বিক্ষোভে পরিণত হয়। মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। ভোটার আধিক্য বিবেচনায় নির্বাচন কমিশনের দেয়া গেজেট বহাল রাখার দাবি জানায় বিক্ষোভকারীরা। পাশাপাশি 7 দিনের মধ্যে রিট খারিজ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন অবরোধকারীরা। এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনটিকে বানচাল করার জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মা এই হাইকোর্টে বসে এই ধরনের একটি রায় দিয়েছে। শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমাদের অধিকার আমরা আদায় করব। 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি তারা এটা পুনর্বহাল না করে, তারপরে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের সংগ্রাম এবং দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি চালিয়ে যাব।
ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর ৬০ বিজেপি ব্যাটালিয়নের অভিযানে গত এক সপ্তাহে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ৬০ বিজেপি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজেপির টহল দল ৬০ ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক, কসমেটিক্স ও ওষুধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্যগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজেপি। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে যশোরের বাঘারপাড়াতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সকালে ভ্রাম্যমাণ অভিযানে মেসেস রেজা ব্রিক্স, সিটি ব্রিক্স, 5 স্টার ব্রিক্স ও সিটি ব্রিক্স সহ মোট 4টি ইটভাটাকে 3 লাখ টাকা করে মোট 12 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি 6 লাখ কাঁচা ইট ধ্বংস এবং এক্সকাভেটর দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক আতাউর রহমান, খুলনা বিভাগের ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, ইন্সপেক্টর জাহিদ হাসান সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। অভিযান পরিচালনা করা হয়েছে, সবাইকে 3 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এবং 6 লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং এক্সকাভেটর দিয়ে পিলন ধ্বংস করা হয়েছে। যেহেতু অবৈধ ভাটার বিরুদ্ধে সরকার চালানো নিষেধাজ্ঞা আরোপ করেছে, হাইকোর্ট থেকেও নিষেধাজ্ঞা আছে, অতএব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। নারায়ণগঞ্জে বায়ু দূষণ রোধকল্পে ইটভাটার মালিক ও অংশীজনদের সাথে একমত বিনিময় সভা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ASM রাশেদের সভাপতিত্বে বিনিময় সভা হয়। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ছাড়পত্র দিচ্ছে ও নবায়ন করছে। এই প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়মিত মনিটরিং করছে। যদিও কিছু লোকের অভাব রয়েছে, তারপরও তারা সাধ্যমতো চেষ্টা করছে। দিনাজপুরের পার্বতীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খোলাহাটি কলেজ কেন্দ্রে নকল সহ নানা অনিয়মের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ঘটনায় মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনায় ওই কেন্দ্র বাতিলের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে দিনাজপুরের উপপরিচালক তপন কুমার মহন্তকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে ঘটনা তদন্তে গঠিত 3 সদস্যের কমিটি সকাল থেকে ওই কেন্দ্রে সংশ্লিষ্ট ছাড়াও মাইক টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলেন। এ সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের SST এর ডিন অধ্যাপক আব্দুল মজিদ মণ্ডল, যুগ্ম পরিচালক ছালাউদ্দিন ভুইয়া, রংপুরের আঞ্চলিক পরিচালক ASM ফজলে নিজামী উপস্থিত ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু এটা তাৎক্ষণিক একটা অ্যাকশন নিয়েছে, এই পরীক্ষা কেন্দ্র বাতিল করছেন এবং আমাদের একজন কর্মকর্তাকে এই পরীক্ষা সংক্রান্ত যারা কাজের সাথে জড়িত ছিল তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্লাস আমাদেরকে একটা টিম করে দিয়েছেন যে এই বিষয়ে অধিকতর তদন্ত করার জন্য এবং তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে মাননীয় ভাইস চ্যান্সেলর হয়তো তাৎক্ষণিক পজিটিভ অ্যাকশন নেবেন, যাতে করে আমরা এই উন্মুক্ত বিষয়ে যেগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো যাতে একেবারে ফেয়ার, ক্রেডিবল এবং নকলমুক্ত পরিবেশ যাতে নেওয়া যায় সেই বিষয়ে তিনি পদক্ষেপ নেন। ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের একটি ভাড়া বাড়ি থেকে 2 কেজি 500 গ্রাম হিরোইন সহ কেতাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিশেষ অভিযান চালিয়ে আটক করছে র্যাব-4। এ বিষয়ে র্যাব কর্মকর্তা কোম্পানি কমান্ডার র্যাব-4 নাজমুল ইসলাম বলেন, গতকাল থেকে কেতাবুলকে বিশেষ নজরে রাখা হয়। আজ সকালে ভাড়া বাসা থেকে 2 কেজি 500 গ্রাম হিরোইন সহ তাকে আটক করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 2.5 কোটি টাকা। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা চলছে। এই হিরোইন সাধারণত সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ সহ ঢাকার আশেপাশে চালান করা হতো। চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, দুর্বৃত্তদের গুলিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দোকানদার আছে
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের 3 দিন পর 4 বছর বয়সী শিশু আনাসের মরদেহ বাড়ির পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাসুখানিয়া গ্রামের বঙ্গালপাড়া বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু আনাস খান গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাসুখানিয়া গ্রামের আল আমিন খানের ছেলে। এই ঘটনায় আটককৃতরা হলেন নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহিনুর আক্তার। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাঈম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার শহরের পুরান বাজার এলাকায় আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার ও সদর মডেল থানা পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নেতৃত্ব দেন। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানান, গত রবিবার সৈয়দ নাঈম রহমান অফিসে যোগ দেন। পরে অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরই সূত্র ধরে মাদারীপুরে অবস্থান পায় মেট্রোপলিটন পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ নাঈমকে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সাতক্ষীরা সুন্দরবনের শ্যামনগর এলাকায় অভিযানে দেশ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, অবৈধ মাদক সহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল ভোটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ভারতীয় অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কায়ালকে আটক করা হয়। এই সহায়তার কাছ থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানাধীন বয়াসিং এলাকার পাশের একটি খাল থেকে পুঁতে রাখা একটি বিদেশি 9mm পিস্তল, একটি 1 শুটার গান ও 8 রাউন্ড তাজা কার্তুজ ও 20 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। রংপুর ডক্টরস ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিস। গত কদিন আগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টের রিং পরাতে ভর্তি হন এক রোগী। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় রোগীর হার্টে রিং পরাতে গিয়ে রোগীর মৃত্যু হয়। স্বজনরা এ নিয়ে ক্ষোভ জানালে হাসপাতালে স্বজনদের মারধর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে রোগীর স্বজনদের অভিযোগ না পেলেও গণমাধ্যমের মাধ্যমে রোগীর মৃত্যুর খবরটি জেনে রোগীর মৃত্যু আসল কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রংপুর সিভিল সার্জন। রোগীর মৃত্যুর বিষয়টি ভুল চিকিৎসায় হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আমাদের সিভিল মহোদয়কে আপনারা তো অভিহিত করেছেন, তাই না? আর সেটা আমরা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব। না, আমরা আসলে বিভিন্ন মিডিয়ায় খবরটা দেখেই এসেছি। রোগীর পক্ষ থেকে আমাদের সিভিল সার্জন অফিসে কোনো কমপ্লেন করা হয় নাই। তবে এই প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছে যে কি ঘটেছে এখানে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা আসলে বিভাগীয় পরিচালক স্যার সহ আমি সহ বসে ব্যাপারটা দেখব। বরিশালের গৌরনদীতে গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন এক নারী রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই সময় হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে। হামলার সময় আতঙ্কে হাসপাতালের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখায় প্রায় আধা ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে। হামলায় অন্তত 5 জন আহত হয়েছে। খবর পেয়ে মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ভারতে পাচারের শিকার সান্ত্বনা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। সান্ত্বনা দীর্ঘ 11 বছর নিখোঁজ ছিল। মঙ্গলবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা নারী সান্ত্বনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মোহরির কাজ করতেন। বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা সান্ত্বনাকে বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে। সেখানে থেকে এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রায় ৬০,০০০ টাকার মূল্যের অবৈধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। সকালে উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে এই অবৈধ চায়না জাল ধ্বংস করেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংকুপ্তা হক, সহকারী পরিকমিশনার ভূমি মাসুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ সহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ জানান, উপজেলার কুশলা ইউনিয়নের বিভিন্ন বিল থেকে গ্রাম পুলিশের সহায়তায় ২১ পিস চায়না জাল উদ্ধার করে আগুন দিয়ে ধ্বংস করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলেছেন, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণ চাষি উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। দেশের অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও উৎপাদনের ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি গণকৌশল দিবস ও ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সভায় সভাপতিত্ব করেন আইডিবি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ করিমউদ্দিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সিলেটকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সিলেটের ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দেশের অর্থনীতি দ্রুত অগ্রগতির দিকে যাবে। সকালে নগরের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কর্মী সমাবেশ হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুর ৬ আসন নির্বাচনী এলাকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.এম. জাহিদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। এ সময় উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির সমাবেশ ও র্যালি হয়েছে। ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যক্ষ আক্তার সুলতানা। এ সময় উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা বিএনপির নেতা সানোয়ার হোসেন চানু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাহবুব রশিদ, তামান্না সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি হয়েছে। পৌর শহরের সাইমা জাহান একাডেমির সামনে থেকে কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দেলোয়ার হোসেন দুলাল। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশ নেন। দরিদ্র ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিট। ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিটের সভাপতি আজিজুল হাই সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। এই সময় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক শামসুল হক বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট আকলিমা তালুকদার, অ্যাডভোকেট উত্তম কুমার দেব সহ আয়কর আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা সদর ইউনিয়নের পোশাক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক এবং সঞ্চালনা করেন সৌমিক হাসান সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুশাসনের জন্য নাগরিক সুজনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে সুজনের উপজেলা সভাপতি জহুরুল ইসলাম জাহিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহসভাপতি ও মাইক্রোফির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির সহ অন্যান্যরা। টাঙ্গাইল সদর উপজেলার দাইনা ইউনিয়নের 9 নং ওয়ার্ল্ড সভাকেন্দ্রে চারাগাছা বিতরণ কর্মশালা হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে ফলজ ও বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বন্যা পরবর্তী সময়ের জীবিকা উন্নয়নে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহীন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী ও ভাজিবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু উপস্থিত ছিলেন। কুমিল্লা চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কার্যকারী কমিটির পরিচালিত সভা হয়েছে। চান্দিনা উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভির প্রতিনিধি শাহজালাল সরকার সাজু সহ উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা। চাঁদপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের নিয়ে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম, চাঁদপুর জেলার ক্রীড়া অফিসার আফাস উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাভাবিক বাচ্চাদের যে কোনো অংশে কম নয়, সেটা আমরা 1970 সালের ভোলা সাইক্লোনে প্রাণ হারানো উপকূলবাসী স্মরণ এবং উপকূল সুরক্ষায় 12 নভেম্বর উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় যুব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারির খোলপেটুয়া নদীর তীরে এই যুব বন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় উপকূল সুরক্ষায় 7 দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আরিফুর রহমান এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত রানী সহ সংগঠনের উন্নয়ন নেতৃবৃন্দ। নগরীর নিউ মার্কেট মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আমদানিকৃত মোবাইল পণ্যে 57% কর আর দেশীয় উৎপাদনে 7.5% কর আরোপ করা দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি বৈষম্যমূলক ও অযৌক্তিক। তারা আরও বলেন, এই উচ্চ করের কারণে আমদানি নির্ভর ব্যবসা হুমকির মুখে পড়েছে। বাজারে মোবাইল ফোনের দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গাজীপুরের বানিয়ারচালা এলাকায় বিজ্ঞান মেলা ও হস্তকারুশিল্প প্রদর্শনী 25 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এইচ.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিজ্ঞান মেলার উদ্বোধন ছিলেন এভারেস্ট জয়ী ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। বিশেষ অতিথি গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার খবর দিয়ে। যে খেলাকে ঘিরে একসময় জমত গ্রামীণ উৎসব, সেই লাঠিবাড়ি আজও মনে করিয়ে দেয় সংস্কৃতির শিকড় যত গভীর, সমাজ তত প্রাণবন্ত। 100 বছরের ঐতিহ্য নিয়ে আজও টিকে আছে গ্রামীণ বিনোদনের এক অনন্য দৃষ্টান্ত। রাজবাড়ির দেবগ্রামে এখনও লাঠিবাড়ি খেলা ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে এখনও টিকে আছে 100 বছরের পুরনো গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। একসময় এটি ছিল গ্রামীণ বিনোদনের মূল আকর্ষণ, আর এখনও ধরে রেখেছে স্থানীয়দের আগ্রহ ও উৎসবের আবহ। স্থানীয় প্রবীণদের ভাষায় একসময় দেবগ্রামের প্রায় প্রতিটি গ্রামেই নিয়মিত হতো লাঠি খেলা। তখন এটি শুধু বিনোদন নয়, আত্মরক্ষার এক ঐতিহ্যবাহী কৌশল হিসেবেও ব্যবহৃত হতো। 1935 সালে থেকে শুরু, আব্দুল কাদের মির্জা যখন
থেকেই শুরু হয়ে এবং তার বংশধর প্রত্যেক বার্ষিক এবং সে লাঠি খেলা নিয়ে আসছে। অত্র এলাকার গ্রাম বাংলার মানুষের আনন্দ দেওয়ার, একটা তৃপ্তি দেওয়ার একটা মহোৎসবের মাধ্যমে আমরা এই খেলাটা উদ্যাপিত করি। আমার বাবা খেলছে, আমার বাবার কাছ থেকে আমি শিক্ষা করছি, আমার বাবা আমার দাদার কাছ থেকে শিক্ষা করছে। আমি 14 বছরের জায়গা আছে, 15 বছর আমি খেলা দিয়ে শুনেছি। সময়ের পরিবর্তনেও থেমে নেই তরুণ প্রজন্ম। তারা নিয়মিত অনুশীলন করছে, অংশ নিচ্ছে স্থানীয় মেলা ও উৎসবে লাঠিবাড়ির প্রদর্শনীতে। আমার দাদা দিয়েছে, আমার বাচ্চা দিয়েছে, পরবর্তী আমরা দেব। গ্রাম অঞ্চলের খেলাটা খুব ভালো হয় বলে সবাই আসে। খেলা ঘিরে মুখরিত হয় দেবগ্রামের মাঠ। ছোট বড় নারী পুরুষ সবার অংশগ্রহণে তৈরি হয় উৎসবের রঙিন পরিবেশ। সংস্কৃতি কর্মী ও স্থানীয়রা বলছেন, প্রশাসনের সহায়তায় এ খেলা আরো বড় পরিসরে আয়োজন করা গেলে তা হতে পারে ঐতিহ্য সংরক্ষণের দৃষ্টান্ত। ছোটবেলায় আমরা দেখে আসতেছি, প্রত্যেক বছরে লাঠিবাড়ি খেলা হয়। খেলা খুব ভালো লাগতেছে, খেলা খুব মজা লাগতেছে। প্রতি বছরে আমরা খেলা দেখে আসছি। উপজেলা প্রশাসন থেকে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলছেন সংশ্লিষ্টরা। এই অত্র অঞ্চলের লোকজন এই ধরনের খেলা আয়োজন করেছে। মাদক জুয়া এবং অন্যান্য যে অপকর্ম, সেক্ষেত্রে যুব সমাজ যাতে না করতে পারে, এই ধরনের খেলার বিকল্প নেই। ঐতিহ্যবাহী খেলাটা হয়, অবশ্যই প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের এখতিয়ারের মধ্যে যা করার সর্বোচ্চটুকু আমরা করব। সময় বদলেছে, বিনোদনের মাধ্যম বদলেছে, তবুও দেবগ্রামের মানুষ এখনো আঁকড়ে ধরে আছে তাদের শেকড়ের প্রতীক লাঠিবাড়ি খেলা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।